আমি ভয় পাই না, এইটাও তো একটা জোর হতে পারে, ওই জোরটাকে ব্যবহার করে। আমার এই পর্বের একেবারে শেষ প্রশ্ন, সেই ছেলেগুলির সঙ্গে পরে আর দেখা হয়েছিল? হ্যাঁ, একটা কথা বলি, ওই ছেলেরা যখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল, তো ওরা একটা শর্ত রেখেছিল যে যেন সংবাদ মাধ্যমের সামনে না দাঁড়াতে হয়, কারণ সংবাদ মাধ্যমের ছবি উঠলে তো ওরা চিরদিন যেন অপরাধী চিহ্নিত হয়ে যাবে, সেটা আমিও ওদের সঙ্গে মেনে নিই। আমি অনেকে রাগ করেছিল সংবাদ মাধ্যমের বন্ধুরা, কিন্তু সবার সামনে যখন একজনের মা আমারকে কেঁদে বলেন আমার ছেলে মাথায় হাত দিন, ও কার হাত গায়ে হাত দিয়েছে জানে না, ক্ষমা করে দিন, আমার স্ত্রীকেও বলছিল, তো ওরা তখন ওটাই আমাকে শরবত টরবত খায় চলে যায়। কিন্তু আমার মনে হচ্ছিলো যে ওদের এই ক্ষমা চাওয়াটা ওদের কাছে যথেষ্ট মনে হয়নি, ওরা আবারও আসতে পারে। কি বলেছিল এসে? না, ওরা আমি কাকু আমরা দুঃখ প্রকাশ করে আমরা বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। অকপটে, ভীষণ অকপটে, চোখের তারায় সততা দেখা যাচ্ছিল। একটা সময় জীবনানন্দের প্রভাব কবিদের মধ্যে ছিল, শক্তি চট্টোপাধ্যায়ের প্রভাব কবিদের মধ্যে ছিল, হ্যাঁ, ঋত্বিক ঘটকের প্রভাব চতুর্ণ, হ্যাঁ ওরকম। হ্যাঁ, তো এরকম যেমন অনেকে ভাবতো যে শক্তি চট্টোপাধ্যায় তিনি মদ্যপান করতেন, ঋত্বিক পান করতেন, সুতরাং এটা করলে পরেই ফিল্ম মেকার বা ইয়ে যায়, সে অনেকে ভাবতো ভুবনায়িকার মতো নেপালি টুপি পড়লেই ভুবনায়িকা, বা আমাদের যেমন 90 দশকের ভাবতো হাতে গিটার নিলে আমি কবির সুমন হয়ে যাবো, তাই তো। সেটা তো নয়। যাই হোক, আমি একটা সময় দেখতে পেলাম যে এই 90 দশকের শেষ থেকে আসামের তরুণরা জুবিনের মতো হয়ে ওঠার চেষ্টা করছে, ওইভাবে গাইতে চাইছে, ওই কণ্ঠস্বর, ওইভাবে বলা, ওই অ্যাটিটিউড, ওই, হ্যাঁ। এবং ও তো হচ্ছে এই সাম্প্রতিককালে এবারে এটাই হচ্ছে ঘটনা, যে এই যে মানুষ উদ্বেল কেন হয়েছে, কারণ ওরা যে কথাটা বলতে পারে না, এই কথাগুলো জুবিন বলে দিত। মানুষ এই ক্ষমতার প্রতাপশালী লোকেদের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারে না, অর্থের শক্তি, রাজনৈতিক শক্তি, পেশি শক্তির সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারে না, বলতে চায়, সেই কথাগুলো অবলীলায় জুবিন বলে দিত। সেই জন্যই লোকেরা, এটাই আমাদের এখানে যারা দিশাহীন বলেন, তারা কিন্তু কখনোই মানুষ যে কথাটা বলতে পারছে না সেই কথাগুলো বলেন, শক্ত ডাল খোঁজেন। এখানে যেটা হয়, এখানে বলবেন যে খোঁজেন, হ্যাঁ, এখানে নানা ধরনের কুযুক্তি দেওয়া হবে, আমাকে না আমার আপোষ কিনছো তুমি, রুজি রোজগারের জন্য করছি রফা, হ্যাঁ, এইভাবে আমরা গান লিখব, রুজি রোজগারের জন্য করছি রফা, হ্যাঁ, আমাকে না আমার আপোষ কিনছো তুমি, শেষ পর্যন্ত তো আপোষ হয়ে যায়। হ্যাঁ, জুবিন। বঞ্চনা থাকলে প্রতিবাদ থাকে, প্রতিরোধ থাকে। যুক্তি এবং মানব সমাজের বিবর্তনের ইতিহাস অন্তত সেই শিক্ষাই আমাদের দিচ্ছে, বিজ্ঞান তাই বলছে। আজকে আমরা বঞ্চনার গল্প শুনব, প্রতিবাদের গল্প শুনব, প্রতিরোধের গল্প শুনব এবং উত্তরণের গল্প শুনব। একটা অ্যাসার্টিভ নোট, একটা অস্তর্থক একটা জায়গায় গিয়ে আমাদের পর্ব শেষ হবে বলে আমার বিশ্বাস। মূল 3টি বিষয়ে দীর্ঘ পর্ব হতে চলেছে, একটু সময় নিয়ে বসুন এবং মূল যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। শুভপ্রসাদ নন্দী মজুমদারের ইন্ট্রোডাকশান কবির সৌরভকে দিতে হবে না, কারণ তার জন্মের আগে থেকে উনি পশ্চিমবাংলা, বাংলা ভাষায় সারা পৃথিবীতে যেখানে যত মানুষ কথা বলেন, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং ওয়াইডলি ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে যত মানুষ বাংলা ভাষায় কথা বলেন তাদের কাছে অত্যন্ত সুপরিচিত একজন সমাজকর্মী, একজন অধ্যাপক এবং সবথেকে বড় কথা, আমি যার কণ্ঠের মানে গানের অত্যন্ত অনুরাগী, সেই শুভপ্রসাদ নন্দী মজুমদার। আমাদের এই পপুলিস্ট যে ঝোঁক, যে প্রবণতা, সেখানে আমাদের খুব খারাপ লাগে বলতে যে কালিকা প্রসাদ ভট্টাচার্যের মতো একজন মানুষ, তার পরিচয়। আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, একটু বলছি, মাফ করবেন প্রসঙ্গের বাইরে গিয়েই। একদিন চন্দন সেনের সঙ্গে কথা বলছি। চন্দনদা, আমরা রানুছায় হরিদার চায়ের দোকানে চা খাচ্ছি, হঠাৎ করে 3জন ভদ্রমহিলা পেরিয়ে যাচ্ছে, ওই দেখ বাহার বাবা, বাহার বাবা। মানে চন্দনদার পরিচয় হচ্ছে বাহার বাবা,
ঠিক একইভাবে কালিকা প্রসাদ ভট্টাচার্যের পরিচয় ওই তো সারেগামাপায় যে ভদ্রলোক, হ্যাঁ, কালিকা প্রসাদ ভট্টাচার্য তো আর শারীরিকভাবে নেই, শুভপ্রসাদ নন্দী মজুমদার আছেন, এবং এই দুই প্রসাদের যে প্রসাদ বিনিময়, তার যে প্রসাদ আমরা ভক্ষণ করেছি বিভিন্ন সময়, খুব রোমাঞ্চ। এবং কচুরি পানানন স্রোতের বিরুদ্ধে অত্যন্ত ঋজু মেরুদণ্ডের একজন মিতবাক এবং বলিষ্ঠ মানুষ শুভপ্রসাদ নন্দী মজুমদার। আমার কথা বলার বেশি জায়গা এটা নয়, সরাসরি প্রসঙ্গে চলে যাব। যে কটা কথা বললাম প্রত্যেকটা কিন্তু খুব লিনিয়ার একটা থিঙ্কিং থেকে বললাম। কৌশিক সেন কী বলবো জানি না, বুদ্ধিজীবী, নাট্য ব্যক্তিত্ব, আমি পেশা দিয়েই যদি বলি নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, তিনি বলেছেন যে বিজেপি সবথেকে ভয়ঙ্কর, তৃণমূল সবথেকে দুর্নীতিগ্রস্ত এবং সিপিআইএম দিশেহারা। দিশেহারা সিপিআইএমের একজন অন্যতম পরিচিত সাংস্কৃতিক এবং আমি বলি একদম মাটিতে নেমে তৃণমূল স্তরে যারা সিপিআইএম করেন তাদেরও একজন মানুষ শুভপ্রসাদ নন্দী মজুমদার। শুভদা, আপনারা তাহলে দিশেহারা? প্রথমত হচ্ছে যে আমি কোনো ব্যক্তিকে উত্তর দিচ্ছি না। কৌশিক সেন খুব বড় নাট্য ব্যক্তিত্ব। যারা উঠে যাবেন তাদের জন্য জাস্ট বলে রাখি, এসআইআর কিন্তু আসছে। শুভদা নিজে একজন স্যার, এবং এসআইআর নিয়ে সেই স্যারকে নিয়েও এই স্যার বলবেন। কৌশিক সেনটা আমরা আগে শুরু করি। প্রথমত হচ্ছে যে তিনি বড় নাট্য ব্যক্তিত্ব, তিনি বিভিন্ন সময়ে সমাজ রাজনীতি বিষয়ে নানা কথা বলেছেন, নানা উচ্চারণ করেছেন। কোনটার সাথে সহমত ব্যক্ত করেছি আমরা, কোনটার সাথে ভিন্ন মত ব্যক্ত করেছি। সমস্ত কথায় আমরা সহমত হব এমন কোনো কথা নয়, না হঠাৎ কারণ শতফুল বিকশিত হোক, সেটাই হচ্ছে এটা গণতন্ত্রের কথা। তিনি একটা সময় লাগাতার বিরুদ্ধাচরণ করেছেন বামপন্থীদের একটা, এবং তারপর যে তাদের হাত ধরে যে পশ্চিমবাংলায় যে ধরনের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা যে একটা যে শেষ পর্যন্ত যে একটা তাদের জন্যেই তারা বুঝতে পেরেছেন যেটা সর্বনাশ আসছে, তখন আবার যাদের বিরুদ্ধে লড়াই করেছেন বামপন্থী, তাদের সাথেও একসাথে গিয়ে তিনি সভা সমিতি করেছেন। এবং বামপন্থীরা সবসময় এটাই বলে এসছে এবং এখনও বলছে যে আমাদের তো অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। সেই পথের কেউ 1 কিলোমিটার সহযাত্রী হবেন, কেউ 10 কিলোমিটার হবেন, কেউ 50 কিলোমিটার, কেউ 500 কিলোমিটার হবেন। কে কতক্ষণ সহযাত্রা দিলেন তা দিয়ে তাদেরকে মূল্যায়ন করবো না। যতক্ষণ সহযাত্রা দিলেন তাকে আমরা শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো। যেখানে সহযাত্রা সম্ভব হবে না সেখানে বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে। এই যে দিশাহীন কথাটা বলার মধ্যে তো একটা জিনিস বোঝা যায়, যে একটা জিনিস বোঝা যায়, একটা খুব দিশা খুঁজছে, দিশা পাচ্ছে না, সেই জন্য দিশাহীন বলছেন। তার মাধ্যমে একটা কোথাও তো এটা স্বীকার করানো হলো যে একটা রাজনৈতিক দল যে এই বিদ্যমান পরিস্থিতিতে সে একটা পথ খোঁজার চেষ্টা করছে, সেটা বামপন্থীরাও বলছে আমরা পথ খোঁজার চেষ্টা করছি। কারণ এটা অভূতপূর্ব একটা 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 বিশ্ব পরিস্থিতি, রাজ্য পরিস্থিতি, দেশীয় পরিস্থিতি। বিশেষ করে আমাদের এই রাজ্যে আমরা একদিকে আগুন, একদিকে একদম একটা ভীষণ রকম একদিকে আগুনের দিকে যাব না গর্তে পড়ব। তো এই দুটোর মাঝখানে লড়াই করাটা তো ভীষণ কঠিন। এক অর্থে তো নিশ্চিতভাবেই, এবং ওনার এই কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে উনিও তো কোথাও একটা দিশাহীনতা রয়েছে। উনি তবে কোথায় দাঁড়াবেন, তাই না? আমরা তো রাস্তায় আছি, একটা বলার মধ্যে আছি, প্রতিটা বিষয়ে একটা সুস্পষ্ট বক্তব্যের মধ্যে আছে বামপন্থীরা। সেখান থেকে দাঁড়িয়ে দিশাহীনতা তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত মূল্যায়ন, এই মূল্যায়নের প্রতি আমি কি বলবো, সহানুভূতি প্রকাশ করছি। তিনি ভালো থাকুন। আপনি চিরকালই অত্যন্ত মিতভাষী, মানে সুভদ্র একজন মানুষ। আপনার কাছ থেকে মানে আমি খুব কড়া কথা, মানে খুব পয়েন্টেজ কিছু পাবো এমনটা আশাও করছি না। না, প্রথমত কথা হচ্ছে তো লড়াইটা অনেক বড়, এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করা হবে সেই শক্তির তুলনায় ওনার এই সমালোচনা বা ওনার বিরুদ্ধ মুখটা অনেকটাই ছোট। সেটাকে এতটা গুরুত্ব আমি দিতে চাই না, ট্রিভিয়ালাইজ করে দিচ্ছেন। হ্যাঁ, এতটা গুরুত্ব দিতে চাই না, কারণ উনি একাকার করে দিয়েছেন, কিন্তু ওনার 3টে বিশেষণ দিয়ে বোঝা যাচ্ছে 3টে একাকার নয়, 3টে একাকার নয়।
একটার বিরোধিতা উনি করছেন, আরেকটার থেকে তিনি হতাশ হয়েছেন, আরেকটার সঙ্গে তিনি মিলতে পারছেন না। মিলতে পারছেন না উনি, নানা কারণ থাকতে পারে। পশ্চিমবাংলায় এটা তো খুব কষ্টের বিষয় যে আমরা এই কিছুদিন আগে যে জুবিন গার্গ মারা গেছেন, যিনি পাশে মুখ্যমন্ত্রীকে বসিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কঠোরতম সমালোচনা করার মতন ক্ষমতা রাখতেন। তাই জন্যই 1 মাস ধরে মানুষের শোক শেষ হচ্ছে না, বিয়োগ ব্যথা থেকে বেরোতে পারছে। এবং সেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা কতটা? হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো অ্যালাউ করেছেন, তারপরে জুবিন গার্গের বাড়ি ভাঙচুর হয়েছে বা অগ্নিসংযোগ হয়েছে। না না, ওটা করা সম্ভব নয়। তো এটা 2 ধরনের জিনিস আছে। একটা জিনিস হচ্ছে আমি যে আমার সমালোচনা করছে তাকে আমি ভেঙে ফেলবো, শেষ করে ফেলবো, অথবা তাকে আত্মসাৎ করব। আমি একেই বলবো, এই যে একদিন যারা মেরেছিল তারা গিয়ে রাজারও দোহাই দিয়ে, এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজিয়ে। ফলে জুবিন যার বিরুদ্ধে লড়ছিলেন, এরা নিজেরাই বলছে আমরা জুবিনের ভক্ত। হ্যাঁ, অসময়েতে বলে ময় জুবিন আমি জুবিন, মানে আমি জুবিন আমরা জুবিন, এরকম একটা ক্যাম্পেইন হচ্ছে তারা যাদের বিরুদ্ধে জুবিন লড়াই করেছেন। একই ঘটনা এই একদিন যারা মেরেছিল তারা গিয়ে যে গানটার মধ্যে যীশুখ্রিস্টকে যারা হত্যা করেছিল, তিনি তাদের বিরুদ্ধে তো বিদ্রোহ করেছিলেন। দেখা গেল জীবিত যিশু হচ্ছে মৃত যিশু অনেক বেশি শক্তিশালী। তখন কি করা? তখন ওরা করলো কি, ওরা নিজেদেরকে যিশুর অনুগামী হিসেবে ঘোষণা করে দিল। সেটাই ওই গানটার মধ্যে আজ একদিন যারা মেরেছিল তারা। জুবিনের ক্ষেত্রে তাই হয়েছে। জুবিন জীবদ্দশায় যাদের বিরুদ্ধে কথা বলেছেন, মারা যাওয়ার পর তারা বলছেন ময় জুবিন আমি জুবিন, আমি জুবিন আমরা জুবিন। এই প্রভাবটা কি করে? হ্যাঁ, এই প্রভাবটা কি করে এখানে জুবিন গার্গের এই প্রভাবটা কি করে? তার কারণ হচ্ছে জনপ্রিয় গায়ক তো আরও আছেন না, কারণ জুবিন গার্গ কৌশিক সেন নন। তিনি পরিষ্কার দাঁড়িয়ে বলতে পারেন আমি সোশ্যালিস্ট লেফট। তিনি বলেন, তিনি গণনাট্য সংঘ যখন 2002 সালে যখন বোমা বিস্ফোরণের প্রতিবাদে যখন রাস্তায় নেমে গান গায়, তো খবর পেয়ে, রাত্রিবেলা খবর পেয়ে ভোরবেলা ফ্লাইট ধরে গুয়াহাটিতে চলে আসেন বম্বে থেকে। এসে তিনি সেই ট্রাকে উঠে তিনি গান করতে থাকেন। জুবিনের সঙ্গে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা? না, আমার কোনো ব্যক্তিগত পরিচয় না। ভূপেনাজিকার সময় একটুখানি ছিল, জুবিনের সঙ্গে ছিল না। আচ্ছা, কিন্তু জুবিন প্রথমত হচ্ছে আমরা তো একটু আগের প্রজন্মগত একটু দূরত্ব ছিল। কিন্তু আমি আসামে যেতাম, গিয়ে দেখতে পেয়েছি যে তরুণ প্রজন্ম একটা সময় আসামে ছিল যে অসমীয়া ছেলেমেয়েরা গান গাইতে গেলেই ভূপেন হাজারিকার মতো গাইত, ওইভাবে ভাবতো। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, মানে গাইতে গেলে অনেকেই মাথায় প্রভাব, সর্বগ্রাসী প্রভাব। আমাদের যেমন রবীন্দ্রনাথের প্রভাব ভীষণভাবে বাঙালিদের মধ্যে ছিল, ওরকম একটা সময় জীবনানন্দের প্রভাব কবিদের মধ্যে ছিল, শক্তি চট্টোপাধ্যায়ের প্রভাব কবিদের মধ্যে ছিল। হ্যাঁ, ঋত্বিক ঘটকের প্রভাব তরুণ, হ্যাঁ ওরকম। হ্যাঁ, তো এরকম যেমন অনেকে ভাবতো যে শক্তি চট্টোপাধ্যায় তিনি মদ্যপান করতেন, ঋত্বিক পান করতেন, সুতরাং এটা করলে পরেই ফিল্ম মেকার বা ইয়ে যায়। সে অনেকে ভাবতো ভুবনায়িকার মতো নেপালি টুপি পরলেই ভুবনায়িকা, বা আমাদের যেমন 90 দশকের ভাবতো হাতে গিটার নিলে আমি কবির সুমন হয়ে যাব। সেটা তো নয়। যাই হোক, আমি একটা সময় দেখতে পেলাম যে এই 90 দশকের শেষ থেকে আসামের তরুণরা জুবিনের মতো হয়ে ওঠার চেষ্টা করছে, ওইভাবে গাইতে চাইছে, ওই কণ্ঠস্বর, ওইভাবে বলা, ওই অ্যাটিটিউড, ওই হ্যাঁ। এবং ও তো হচ্ছে এই সাম্প্রতিককালে এবারে এটাই হচ্ছে ঘটনা যে এই যে মানুষ উদ্বেল কেন হয়েছে, কারণ ওরা যে কথাটা বলতে পারে না, এই কথাগুলো জুবিন বলে দিত। মানুষ এই ক্ষমতার প্রতাপশালী লোকেদের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারে না, অর্থের শক্তি, রাজনৈতিক শক্তি, পেশি শক্তির সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারে না, বলতে চায়, সেই কথাগুলো অবলীলায় জুবিন বলে দিত। সেই জন্যই লোকে এটাই আমাদের এখানে যারা দিশাহীন বলেন, তারা কিন্তু কখনোই মানুষ যে কথাটা বলতে পারছে না সেই কথাগুলো বলেন, শক্তটাল খোঁজেন। এখানে যেটা হয়, এখানে বলবেন যে খোঁজেন। হ্যাঁ, এখানে নানা ধরনের কুযুক্তি দেওয়া হবে। আমাকে না আমার আপোষ কিনছো তুমি, রুজি রোজগারের জন্যে করছি রফা। হ্যাঁ, এইভাবে আমরা গান লিখব, রুজি রোজগারের জন্য করছি রফা। হ্যাঁ, আমাকে না আমার আপোষ কিনছো তুমি, শেষ পর্যন্ত তো আপোষ হয়ে যায়। হ্যাঁ, ফলে ওটা এইখানেই তফাৎটা হয়ে যায়। ফলে ওই দিশাহীন
কথাটার মধ্যে একটা কোথাও একটা আপোষ আছে। মানে দেখো, তোমাদের বিরোধিতা করছি, সিপিএম আমি হইনি, কিন্তু এটাই একটা বলা। একটু গল্পের চলে। আজকে তো আমাদের ঠিক মানে সাক্ষাৎকার হচ্ছে না, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখাও হলো, আড্ডাই হচ্ছে। মানে তিন ছেলেকে নিয়েই মা বাবা সুখী নয়, খুশি নয়। একজন মদ্যপ, যারা মদ্যপান করেন তারা রাগ করবেন না দয়া করে, মানে আমি মদ্যপ বলেছি, কিন্তু মদ খাওয়া নিয়ে আমার কোনো মানে ছুতমার্গ নেই। একজন লম্পট আর একজন তো পঙ্গু আর কি করবে, মদ্যপ বা লম্পট তো তাও তাদেরকে পথে আনার একটা কিছু কার্যকরিতা আছে। এই জায়গায় কি কৌশিক সেনের সমালোচনাটা? পঙ্গুকে দিয়ে তো কিছুই হবে না। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, গীতায় বলা আছে। পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, ফলে আমরা যাকে পঙ্গু বলি সেটা আমাদের এক ধরনের মানসিক পঙ্গুতা থেকে বলি। আসলে প্রতিটা মানুষের এক এক ধরনের সক্ষমতা থাকে। হ্যাঁ, সে তার সক্ষমতা দিয়ে সে পৃথিবীকে জয় করে। তো ফলে ওই কথাটা দিয়ে কী বলতে চেয়েছি আমি জানি না, ওই কথাটা দিয়ে আসলে ওনার দিশাহীনতাই আমরা প্রসঙ্গান্তরে যাই। হ্যাঁ, এটা আর অতটা বলার কারণ কি, তার কারণটা হচ্ছে মাঠ জানে, ময়দান জানে কার রক্ত ঝরছে এ রাজ্যের মাটিতে। অ্যাকচুয়ালি আজকেই আমার এই রাজ্যের, আমার নাম করাটা উচিত হবে কি না জানি না, অফ ক্যামেরা আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, আমি দেখছিলাম যে শ্রীলেখা মিত্র, আপনি খুব আনঅ্যাভয়েডেবল একজন মানুষ এই সময়ের। আপনি তার অবস্থানের পক্ষে থাকতে পারেন, তার অবস্থানের বিপক্ষে থাকতে পারেন, কিন্তু তার যে একটা স্পষ্ট অবস্থান রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ভদ্রমহিলা ব্যক্তিগত জীবনে বিভিন্নভাবে ব্যক্তি আক্রমণের শিকার হচ্ছেন, একদম খুব পরিকল্পনা মাফিক ব্যক্তি আক্রমণ করা হচ্ছে। আমি জানি না শ্রীলেখাদি শুনছেন কিনা। আসলে একটা জিনিস কি, আমাদের রাজ্যে যে শক্তিকে আমরা বিজেপি বিরোধী শক্তি বলি, তাদের একটা বিজেপি বিরোধিতার মুখোশ আছে, কিন্তু বিজেপি যে রাজনীতিটা করে, যে সংস্কৃতিটা আনতে, তারা তারই একটা অনুকরণ করছেন। যেমন মন্দিরের রাজনীতিও করছেন, ট্রোলিংয়ের রাজনীতিও করছেন, ভয়ঙ্কর, এবং অসহিষ্ণুতার রাজনীতিও করছেন। একদম, হ্যাঁ, অগণতন্ত্রের রাজনীতি করছেন, বিভাজনের রাজনীতি করছেন। এবারে যেটা মুখোশ সেটা পড়ে রেখেছেন যে তিনি আসলে বিরোধিতা করছেন। ভারতবর্ষে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়েই এই যে অতি দক্ষিণ পন্থার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে যে যারা দক্ষিণপন্থী উদার রাজনীতির শক্তি বলে যারা পরিচিত ছিলেন এতদিন পৃথিবীতে, তারা নিজেদের রাজনীতির ক্ষেত্রে অতি দক্ষিণ পন্থার সাথে নীতিগত প্রশ্নে তারা আপোষ করছেন। অর্থাৎ তারা বলছেন আমি অতি দক্ষিণপন্থী না, কিন্তু তাদের কার্যক্রমে, তাদের বলার মধ্যে, কওয়ার মধ্যে, যেমন ইংল্যান্ডের লেবার পার্টির মধ্যে দেখা যায় তারা কনজারভেটিভ নীতির দিকে যাচ্ছেন। এই ধরনের জিনিস আমাদের দেশে আমরা অরবিন্দ কেজরিওয়ালকে দেখেছি। তিনি রামচরিত মানস পুজো করছেন, তিনি অযোধ্যায় মন্দির বানানো হচ্ছে, তিনি সরকারের পয়সায় লোককে সেখানে পাঠাচ্ছেন, তিনি জম্মু কাশ্মীরের 370 ধারা তুলে নেওয়া তিনি তাকে সমর্থন করছেন, আবার নিজেকে বলছেন আমি বিজেপির বিরোধী শক্তি। এই একই ধরনের জিনিস আমরা পশ্চিমবাংলাতেও দেখছি। মন্দির মানে উত্তরবঙ্গে মানুষ প্রকৃতির তাণ্ডবে নিঃস্ব হয়ে গেল, তখন গিয়ে বলছেন মন্দির বানিয়ে দেব। এই যে নজর ঘুরিয়ে দেওয়ার যে এক ধরনের রাজনীতি, অর্থাৎ যেমন আসামে হিমন্ত বিশ্ব শর্মা করেন, যেমন যোগী আদিত্যনাথ করেন, যেমন নরেন্দ্র মোদী করেন, নজর ঘুরিয়ে দেওয়া মানুষকে, এই নজর ঘুরিয়ে দেওয়ার রাজনীতি এবং মানুষকে এই যে ছোট ছোট পরিচিতি সত্তার মধ্যে বন্দি করে দেওয়া, এই যে রাজনীতি, এই রাজনীতির ফলে এই যে শ্রীলেখা মিত্রের সাথে যেটা হচ্ছে, এটা সারা ভারতবর্ষে আজকে জাভেদ আখতারের সাথে আজকে সংঘ পরিবারের লোকেরা যা করছে, আজকে প্রতিবাদী যে কোনো মানুষ সম্পর্কে, যেমন স্ট্যান স্বামী নিয়ে যা করেছে, আনন্দ তেলতুম্বে নিয়ে যা করেছে, অর্থাৎ কোথাও কেউ প্রতিবাদ করলেই তাকে যে তার জীবনটাকে অতিষ্ঠ করে দেওয়া, হ্যাঁ করে বারবার যা করেছে, গৌরী লঙ্কেশ চলেই গেল, তারই একটা ছোট সংস্করণ এখানে এই জিনিসটা হচ্ছে।
না মানে এটা কেন হবে, মানে শ্রীলেখা মিত্র প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদ আমার রাজনৈতিক প্রতিবাদ, সেই প্রতিবাদ আমার পছন্দ হয়নি। এবং শ্রীলেখা মিত্র ইজ নট অ্যাট অল আ পলিটিশিয়ান, তিনি একজন, না, প্রথম কথা হচ্ছে উনি বাঁচবেন নিজের শর্তে, অন্য কারো আরোপিত শর্তে তো কেউ বাঁচবে একদম। না। ফলে এই যে একটা দেশ 1950 সালে একটা সংবিধান গ্রহণ করেছে, একটা সাংবিধানিক গণতন্ত্র নিয়েছি, যেখানে মত প্রকাশের স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ স্থান দিয়েছি, এবং মনে রাখতে হবে এমন একটা দেশ, এই দেশে রবীন্দ্রনাথের দেশ, মহাত্মা গান্ধীর দেশ। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ নিজেদের জীবনে নীতিগত প্রশ্নে প্রচুর মতপার্থক্য ছিল, কিন্তু মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে গুরুদেব বলতেন, সারা পৃথিবী গুরুদেব বলে। রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে মহাত্মা নাম দিয়েছিলেন, সারা পৃথিবী মহাত্মা বলে। এবং এই যে ঘাটে দুজনকে মিলিয়ে দিলেন, এবং এই যে বহুত্ব, এই যে ভিন্ন মতের মধ্যে লেটস এগ্রি টু ডিফার, এটা হচ্ছে গণতন্ত্রের কথা। আমরা ভিন্ন মত ব্যক্ত করার জন্য সহমত হলাম। এই যে একটা আদর্শ গণতন্ত্রের, এইটা সবচেয়ে বেশি আমরা দেখেছি দৃশ্যমান যে রবীন্দ্রনাথ এবং গান্ধীজির সম্পর্ক। এটাই হচ্ছে ভারতবর্ষ, যেখানে মতের ভিন্নতা সত্ত্বেও দুজনের হৃদ্যতা, দুজনের পরস্পর নির্ভরশীলতা কখনো কমে না। এমন একটা ভারতবর্ষে, এবং বিশেষ করে এমন একটা বাংলায়, ঊনবিংশ শতকে আলোয় আলোকিত বাংলায়, এখানে একজন মানুষ ভিন্ন মত প্রকাশ করেন বলে তাকে, এবং তিনি একজন নারী, এবং তাকে যথেচ্ছভাবে তাকে মানসিকভাবে হয়রানির মুখোমুখি হতে হবে, তাকে নানাভাবে তাকে অপদস্থ করার চেষ্টা হবে, তাকে তার পেশাগত জগৎ থেকে শুরু করে ব্যক্তিগত দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত তাকে কোণঠাসা করার চেষ্টা হবে, যাতে তাকে পদানত করা যায়, তাকে অবদমিত করা যায়। এটার চেয়ে বড় অগণতন্ত্র, এটার চেয়ে বড় অশিষ্টাচার, এটার চেয়ে বড় অসভ্যতা আর কি হতে পারে? যা দর্শক অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমি জানিয়ে রাখি, মানে শ্রীলেখা মিত্র একটি 3টি টাওয়ার রয়েছে তার যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মধ্যে তিনি থাকেন। যথেষ্ট পশ একটি কমপ্লেক্স দক্ষিণ কলকাতায়, আমি অবশ্যই নাম বলবো না। সেখানে গ্রাউন্ড ফ্লোরে একটি ফায়ার ক্র্যাকার্সের দোকান, সেখানে কেনাবেচা চলছে। শ্রীলেখা মিত্র পরিষ্কার সেখানে বলেছেন যে এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, অনেক শিশু আছেন, এবং সবথেকে বড় কথা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মধ্যে এটা করা যায় না, অতএব করো না। তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন। তারও আগে তিনি ওই তামান্না খাতুন মেয়েটি যখন তাকে হত্যা করা হলো, তখন তাকে তার মায়ের পাশে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন, কড়া ভাষায় সমালোচনা করেছিলেন, আবেগতাড়িত হয়ে, এবং পরে সে কথা বলেওছেন যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই শ্রীলেখা মিত্র তো বলেছেন আমি আবেগতাড়িত হয়ে কড়া ভাষায় বলেছি, কিন্তু তিনি যার বিরুদ্ধে বলেছেন তিনি ভাবাবেগতাড়িত না কিতাড়িত যে ভাষাগুলো ব্যবহার করেন তার জন্য কখনো দুঃখ প্রকাশ করেন না। তিনি মানুষকে গেউ গেউ করতেও বলেন, মানুষকে নানা নামে বলেন, তিনি কখনো দুঃখ প্রকাশ করেন না। শ্রীলেখা মিত্র যথেষ্ট শিষ্টাচার আছে বলেই তিনি দুঃখ প্রকাশ করেছেন, এটাই কাঙ্ক্ষিত। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য তার বাড়ির সামনে শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করার পোস্টার ফেলা হলো, ফ্লেক্স টাঙানো হলো। সেটা হলো এখন তার অভিযোগ হচ্ছে, এবং সেই অভিযোগ যে সত্য তার প্রমাণ আমার কাছে আছে, আমার কাছে ফুটেজ রয়েছে। তার বাড়ি থেকে তার ফ্যাসিলিটি ম্যানেজার তিনি গার্বেজ সরাতে দিচ্ছেন না, তিনি গার্বেজের মধ্যে রয়েছেন, সেখান থেকে দুর্গন্ধ আসছে, সব কিছু আসছে। তিনি নিজের প্রোটেকশনের জন্য নিজের দরজাটুকুর সামনে একটি সিসি ক্যামেরা ইনস্টল করতে চেয়েছেন, সেটা তাকে করতে দেওয়া হয়নি। তিনি বলছেন, তিনি একজন মহিলা, তিনি বলছেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বলছেন যা পারবেন আপনি করে নিন। আমার প্রশ্নটা শুভদা অন্য জায়গায়, আমরা তো গর্জে উঠছি না। রিয়েল লাইফ রকস্টার তো জুবিন গার্গ ছিলেন, এখানকার প্রতিবাদীরা রিয়েল লাইফ রকস্টার মানুষের কাছে হয়ে উঠতে পারছে না কেন? মানুষ কেন সমস্যার হচ্ছে না? আপনার কি অবজারভেশন আসাম আর বাংলার সম্পর্কে? এটা একটা খুব দীর্ঘ, অনেক বিস্তৃত আলোচনা বিষয়, কারণ পশ্চিমবাংলার এই প্রতিবাদের পরিসরটুকু, এই যে সামাজিক প্রতিবাদের যে একটা পরিসর থাকে, যেখানে মানুষ একটা সামাজিক পরিচয় নিয়ে গর্জে ওঠে। যেমন সফদর হাশমির হত্যা হলে ফিল্ম ফেস্টিভ্যালে দাঁড়িয়ে শাবানা আজমির প্রতিবাদ করেন, হ্যাঁ, তিনি কোনো দলের ঝান্ডা তুলে করেন না,
তো এই যে এই ধরনের জিনিস বা এই যে সাহিত্য একাডেমির বিভিন্ন পুরস্কারগুলো প্রত্যাখ্যান করে দেয় সারা দেশের লেখক, শিল্পী, কবি, সাহিত্যিকরা, এগুলো কোনো দলের ঝান্ডা তুলে করেন, একটা সামাজিক অবস্থান থেকে একটা করেন, ব্যক্তি অবস্থান, সামাজিক অবস্থান। এই যে একটা সামাজিক পরিচিতির থেকে একটা সামাজিক সংবেদনের একটা প্রকাশ হয়। এই সামাজিক সংবেদনটি কয়েক দশক ধরে পশ্চিমবাংলায় একটা দলীয় সংবেদনে পরিণত হয়ে গেছে। মানে আমি যদি আজকে এই যে একজন কবি বলেছিলেন আছো কোন দলে, হ্যাঁ, যে এই আছো কোন দলে, এই প্রথম প্রশ্নটা এটাই আসে যে তুমি এই কথাটা বললে তার মানে তুমি ওরা, ওই কথাটা বললে তার মানে এরা, মানে কোথাও না কোথাও একটা, ফলে এই যে মানে এবার শ্রীলক্ষা মিত্র যখন তাকে অপদস্থ করা হবে, যখন তার মানবাধিকার লঙ্ঘন করা হবে, তাকে এভাবে অত্যাচার করা হবে, তার জীবনকে দুর্বিষহ করে তোলা হবে, তখন কি প্রতিবাদ শুধু বামপন্থীদেরই করতে হবে? মানে এটা কি, মানে যেহেতু তিনি তো কতগুলো কথাবার্তা বলেছেন, এই কথাবার্তাগুলো বলার অধিকারটুকু কি শুধু মানে মানে এই সমস্ত কিছুই কি একটা রং দিয়ে বিচার করা হবে? শুধুমাত্র রং দিয়ে বিচার করা, বাজি থেকে যদি আগুন লাগে তাহলে তো সেখানে সবাই বলতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে গণতন্ত্রের কথা হচ্ছে এটাই যে আমি তোমার সাথে মত পার্থক্য ব্যক্ত করি, তোমার আমি বিরোধিতা করি, কিন্তু তোমার কণ্ঠস্বরকে রক্ষা করার জন্য আমি জীবন দিতে রাজি আছি। তোমার কণ্ঠস্বর থেকে যে মতামতটা উঠে আসছে আমি তার বিরোধিতা করি, কিন্তু তোমার কণ্ঠস্বর ওই আমার বিরুদ্ধ কণ্ঠস্বরটা কেউ রুদ্ধ করতে এলে তার জন্য আমি জীবন দিতে রাজি আছি। এটা হচ্ছে গণতন্ত্র। ফলে আজকে এই পশ্চিমবাংলায় যারা বিবেকবান মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, প্রত্যেকেরই তো একটা মানুষের নিজের মতামতটাকে ব্যক্ত করার যে স্বাধীনতা, সেই মতামতটা যাই হোক, ভারতবর্ষ তো আজকে এই জায়গাতে নেমে গেছে যে একজন মন্ত্রী তিনি বলছেন যে ভিন্নধর্মী মেয়েদেরকে তুলে আনলে পরে চাকরি দেব, তার মন্ত্রিত্বও যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে না, কিছুই হবে না। হ্যাঁ, আমাদের এই রাজ্যেও কেউ বলে ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তারও চাকরি যাবে না, তার মামলাও হবে না। তো এইখানে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এটা আসলে খুবই, আমরা যেটা খুব খারাপ জায়গায় আছি, এটা তো শুধুমাত্র বলে সেটাই নয়, আমি নিজেকে সমালোচনা করে বলছি যে আমাদের আরও অনেক বেশি মুখরতা প্রয়োজন, আরও অনেক বেশি চিৎকার দেওয়ার প্রয়োজন, মানে যত দূর করা চাই। আকাশের ওই গানটা চিৎকার কর্মে, আকাশ বড় ভালো নেই, মানে মেয়েদের চিৎকারকে তো শুধু মেয়েরা চিৎকার করবে না, একজন মেয়ের বাবা বলছে। তো ফলে আমি ভীষণ রকমভাবে, এই সুনীল গাঙ্গুলির একটা কবিতা ছিল, চেয়ে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। তো এই শ্রীলেখা মিত্রের এই যে একটা লাঞ্ছনার মধ্যে দিয়ে যাচ্ছেন, কোথাও একটা আমাদেরকে অপরাধী করে। শুভদা, আজকেই আমি হয়তো এলাবোরেট করছি, এরপরে অন্য প্রসঙ্গে যাব। এই স্কোপটা আমাদের রয়েছে কারণ আমাদের তো কোনো টাইম ব্যারিয়ার নেই। ঝর্ণা ভূমিজ আপনার দলের একজন পঞ্চায়েত সদস্যা, তারও আগে তিনি একজন গৃহবধূ, আদিবাসী সমাজ থেকে উঠে আসা, অত্যন্ত দরিদ্র মানুষ, কাছেই থাকেন তিনি। আর অস্বস্তি হলে আমাকে মাফ করবেন, কিন্তু এটা সত্যি, আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে। তিনি আর তার হাজব্যান্ড এবং তার একটি 1.5 বছরের মেয়ে শুয়ে আছেন বিছানায়। এখনকার শাসক দল আসেন, মেয়েটিকে ফেলে দেয়, মেয়েটি কান্নাকাটি শুরু করে, হাজব্যান্ডকে মারতে যায়। হাজব্যান্ডকে বাঁচানোর জন্য ভদ্রমহিলা, যিনি এখন পঞ্চায়েত সদস্যা, তিনি সামনে আসেন, তার ব্লাউজ টেনে ছিঁড়ে দেওয়া হয়। শ্রীলেখা মিত্রর খবর আলো পায়, এই খবর আলো পায় না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, অজস্র মহিলা, লক্ষ্মীর ভাণ্ডার,
পাওয়ার আগেও আমি ব্যক্তিগতভাবে জানি তাঁর গুণাগ্রাহী ছিলেন। কীভাবে দেখেন? আমি দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে শুভপ্রসাদ নন্দী মজুমদারকে দেখতে বলছি। না, এগুলো সবগুলোই তো আমাদের খুব অপরাধ বোধ বাড়িয়ে দেয়। আমাদের প্রতিবাদহীনতাই আসলে এই সমস্ত ঘটনার একটা উর্বর ভূমিকে তৈরি করে দেয়। আমরা কোথাও একটা আমাদের প্রতিবাদগুলো ভীষণ রকম সংকীর্ণ প্রণালীবদ্ধ আছে, ভীষণ রকম এক একটা প্রণালীতে বিভক্ত হয়ে আছে। সামাজিক কণ্ঠস্বরকে আমরা জাগাতে পারিনি। পশ্চিমবাংলায় দলীয় কণ্ঠস্বর আছে, কিন্তু সামাজিক কণ্ঠস্বরকে আমরা জাগাতে পারিনি। আমরা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের আশেপাশের দেশগুলোতে অনেকগুলো পরিবর্তন হলো, তরুণ সমাজ রাস্তায় নেমে এলো। সব পরিবর্তন যে ইতিবাচক হয়েছে তা বলবো না, হ্যাঁ, অনেক জায়গাতেই ইতিবাচক হয়নি, কিন্তু এই যে তারপরে কোথাও গিয়ে একটা ডিরেলড হয়ে গিয়েছে। কিন্তু এই যে একটা কোথাও একটা মোবিলাইজেশন হচ্ছে, পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে দিতে যে সক্ষম হচ্ছে, বিদ্যমান ব্যবস্থাটাকে তো পাল্টে দিচ্ছে, সে ইতিবাচক দিকে হোক নেতিবাচক দিকে হোক। স্থিতাবস্থাটা থাকছে না, স্থিতাবস্থা ভেঙে দিতে পারছে। কিন্তু এই যে আমরা এই যে নিয়োগ নিয়ে রাস্তায় নামলাম, এই যে মইদুল মিদ্দা মারা গেল, তামান্না, এই যে আনিস মারা গেল, তামান্না মারা গেল, এই যে আমাদের তিলোত্তমা অভয়া মারা গেল, এত মানুষ রাস্তায় নামলো। আমার এই মুহূর্তে কিন্তু আমরা এই মনে পড়ছে না আউশ গ্রামের ছেলেটি, হ্যাঁ হ্যাঁ, গত পঞ্চায়েত ভোটের সময়। এই যে স্থিতাবস্থা ভাঙতে পারছি না কেন? কারণ আমরা প্রতিবাদে নেমেই প্রথমেই আমাদের নাগরিক সমাজ প্রথমেই অতি স্পর্শকাতর হয়ে থাকি, এই আমাদের গায়ে যেন রাজনীতির রং না লাগে। আমরা আরজি করের ঘটনা ঘটলো একটা এই সরকারি দল তাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় কিন্তু ওই প্রতিবাদী জমায়েতের মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ অংশের মানুষ বার বলছেন এটা যেন সরকার বিরোধী আন্দোলন না হয়। আচ্ছা, সরকারের বিরুদ্ধে যদি আন্দোলনই না হয় তো বিচারটা করতে আসবে? ফলে ঘটনাটা কার কাছে চাইবো? ফলে এই যে বিচার চাইবো, ফলে আমাদের বারবার এই সমস্ত এই সারদা থেকে শুরু করে সমস্ত মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভগুলো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যে বারুদটা ফস করলো কিন্তু কোনো আগুন জ্বালাতে পারলো না, স্থিতাবস্থাকে ভাঙতে পারলো না। তার কারণ হচ্ছে এক ধরনের তথাকথিত অরাজনীতির একটা দৃঢ় প্রথিত রাজনীতি আমাদের সমাজটার মধ্যে রয়ে গেছে। কিন্তু এই অরাজনীতি দিয়েই কিন্তু অনেক রাজনীতি হয়েছে। এই 2011 সালের পট পরিবর্তন কিন্তু একটা অরাজনীতির মুখোশ নিয়ে এসেছিল, হ্যাঁ। তারপর কিন্তু সেই অরাজনীতির লোকগুলো কিন্তু সবাই রাজনৈতিক হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, ইত্যাদি হয়েছেন, সেটা আলাদা, বিভিন্ন কমিটির মেম্বার হয়েছেন, হওয়ার অধিকার হচ্ছে, হতেই পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যে ফলে এই সামাজিক কণ্ঠস্বরটি আমাদের সেভাবে কাঙ্ক্ষিত মাত্রায় ফুটে উঠছে না। সবসময় আছো কোন দলে? প্রতিবাদী মিছিলে আমরা সবসময় দেখতে চাই যে এই মিছিলটার মধ্যে সিপিএম চলে এলো, তবে আমি নেই। এই যে একটা আমাদের এখানকার যারা বুদ্ধিবৃত্তির জগতের মানুষের যে এই যে অতিস্পর্শকাতরতা, সেই অতিস্পর্শকাতরতাটাই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটায়। যে একটা শিশুকে ছুঁড়ে ফেলে দেয় মায়ের পাশ থেকে, তার স্বামীকে মারতে থাকে, একদম গ্রামে হোক শহরে হোক, এই সমস্ত কিছু। আর সবশেষে কী জিনিস আর এই যে শ্রীলেখা মিত্রের ঘটনা প্রচারে আলো পায়, সে আসলে এই তুলনামূলক বিচারগুলো কখনো কখনো বিভ্রান্তিকর এই জন্য বলছি যে শ্রীলেখা মিত্র আলো পান, বিচার পান কি? বিচার তো পান না। হয়তো শ্রীলেখা মিত্রের ওপর ঘটে যাওয়া ঘটনা নিয়ে সংবাদটা অনেকটাই বাণিজ্য সফল, কিন্তু সেই বাণিজ্য কি শেষ পর্যন্ত যারা এই সংবাদটা দিকে, যেমন এই সন্ধেবেলা আমরা যখন পাড়া মাত করে যে তর্ক বিতর্ক যে আমরা শুনি যে বিভিন্ন ঘটনায়, সে আরজি কর নিয়ে হোক, এসআইআর নিয়ে হোক, সমস্ত কিছু নিয়ে, তাতে করে একটি কোম্পানির হয়তো সেখানে হয়তো তার টার্নওভার বাড়ে, সব কিছু বাড়ে, বিচার আসে কি?
সেখানে প্রতিকার আসে কি? হ্যাঁ, তার মানে কোথাও একটা প্রতিবাদটাও কোথাও কোথাও পুণ্যে পরিণত হয়ে যায়। ঠিক এই জায়গা থেকে আমি আপনার প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনছিলাম। কৌশিক সেনের কথা কেন বললাম, ব্যক্তি কৌশিক সেন সম্পর্কে আমার ওনার ওই বক্তব্যটাও কিন্তু আজ শেষ পর্যন্ত একটা পুণ্য হয়ে গেল। একদম। কৌশিক সেনরা পরিবর্তন চাই, সেই যে তারকা সমন্বিত যে পোস্টার, আমার মনে পড়ছিল যে ওই কোটেশ্বর রাও, যিনি কিষেনজি বলে পরিচিত, তিনি তো তখন প্রসাদ রঞ্জন রায় স্বরাষ্ট্র সচিব, সম্ভবত বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী, একদম শেষের দিক সরকারের। আমার মনে পড়ে প্রায় প্রত্যেক দিন, তখন খুব স্যাটেলাইট চ্যানেল অল্প, যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই। কোটেশ্বর রাওরা ঠিক কোন জায়গা থেকে শালকু সোরেনদেরকে শ্রেণীর মিত্র, এই শ্রেণী শত্রু ভাবেন? ঠিক কোন অবস্থান থেকে কৌশিক সেনরা, কৌশিক সেনদের মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রেণী মিত্র ভাবেন? ঠিক কেন ভাবতেই পারেন, কিন্তু একটা লজিক থাকবে তো। ঠিক কোন জায়গা থেকে অপর্ণা সেনরা দুদিন আগে জন্মদিন গিয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু শঙ্কর সামন্তের বেদি ভাঙেন? এইগুলো বড় শুভদা কনফিউজ করে দেয়। তারপরে আবার কোটেশ্বর রাও বন্ধুত্বপূর্ণ গুলিতে মারা যান। শালকু সোরেনের মা এখনও পতাকা ধরে আপনার দলের মিছিলে হাঁটেন। এই ইকুয়েশনগুলো একটু গিয়ে আপনি, এগুলো আসলে সব ইকুয়েশনের কথা নয়, এগুলো আসলে এক ধরনের মতাদর্শগত বিভ্রান্তি। আসলে 70-এর দশকের শেষ থেকে পাশ্চাত্যে, আমাদের দেশে 9-এর দশকের মাঝামাঝি থেকে এখানে কতগুলো মানে বিপ্লবী আনার মুখোশ নিয়ে কতগুলো মতাদর্শের চর্চা বেশ কিছু বিশ্ববিদ্যালয়, বুদ্ধিবৃত্তির জগতের মানুষের মধ্যে হয়েছে, যেখানে যে প্রথাগত বামপন্থার বিরুদ্ধে এক ধরনের বিকল্প বামপন্থার নাম করে এক ধরনের সাবঅল্টার্ন স্টাডিজ, এক ধরনের উত্তরাধুনিকতা ইত্যাদির মাধ্যমে এই কতগুলো প্রবণতা তৈরি হয়েছে, যে প্রবণতাগুলোর থেকে তারা এটা দেখতে পাননি যে এই যে শালকু সোরেনের হত্যাতে গিয়ে জিনিসটা গিয়ে পৌঁছানো, শহীদ বেদিতে লাথি মারাই হোক আর যাই হোক, এই সমস্ত কিছু, এগুলো আমরা আগে আন্তর্জাতিক স্তরে দেখেছি। 60-এর দশকের শেষে সারা পৃথিবী জুড়ে যেমন ছাত্র বিপ্লব হচ্ছে, যার লেখা পড়ে মানে তরুণেরা ঝাঁপিয়ে পড়তো, রেজিস দেব্রে বলেছিলেন, তিনি পরে ফ্রাঁসোয়া মিত্তরের মন্ত্রিসভার তিনি উপদেষ্টা হয়ে গেলেন। যে এই অতি বামপন্থা দিয়ে শেষ পর্যন্ত গিয়ে দক্ষিণপন্থায় আশ্রয় নেয়, সে আমরা দেখেছি। আর এইখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটেছে, ইকুয়েশনগুলো, এগুলো আসলে কখনো কখনো কেউ মানে এদের মধ্যে অনেকেই বিভ্রান্ত ছিলেন, কারণ ওই 11 সালে যত সাইনবোর্ডের যতজনের পরিবর্তন চাইছিল, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সেখান থেকে মোহভঙ্গ ঘটে অনেকেই সরিয়ে নিয়েছে। কারণ আমি যখন আক্রান্ত হয়েছিলাম তখন মোটে কয়েক মাস হয়েছে, তখনই যেমন বিভাসবাবু আমি অনশন যখন করছিলেন ফোন করেছিলেন, সমীরাজ ফোন করেছিলেন, যারা কি কয়েকদিন আগে ওরা মিছিল করেছেন। হ্যাঁ, এই করে 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 বহু মানুষই ওটা নেই। তখন এক ধরনের ঘোর, এক ধরনের বিভ্রান্তি, এক ধরনের নানা কিছু, আমি সবটাই ওদের দোষ দেবো না, সবটাই ওদের দোষ দেবো না, হয়তো বামপন্থীদের তরফেও একটা দূরত্ব রচিত হয়ে গেছে। আমি দোষের প্রশ্নে যাচ্ছি না, বা আমরাও হয়তো সমাজের নানা জায়গায় যে গুঞ্জরণ, নানা ধরনের দীর্ঘশ্বাসগুলো আসলে ক্রোধের দিকে পরিণত হচ্ছে, সেগুলোকে সময় মতো হয়তো কেউ কান পেতে শুনতে পারেননি, শুনতে ব্যর্থ হয়েছেন, সেটার জন্য হয়তো দূরত্ব রচিত হয়েছে। কারণ এটাও তো ঘটনা যে সমাজের প্রান্তিক মানুষের একটা বড় অংশ, যারা বামপন্থীদের সবচেয়ে বড় শক্তি ছিলেন, ভরসার স্থল ছিলেন, কৃষকরা ছিলেন, উদ্বাস্তুরা ছিলেন, তারা মুখ ঘুরিয়ে দিয়েছিলেন। তো সেটার জন্য তো তাদেরকে গালি দিয়ে লাভ নেই, সেটা খুঁজতে হবে আমাকে, আমার মুখের সামনে আমাকে আয়না, অবশ্যই বুদ্ধবাবু এই কথা রেগুলার বলে এসেছেন, সে আয়নাটা দেখতে হবে। ফলে ওইখানটার মধ্যে যেমন ইকুয়েশন আছে, অনেক কিছু আছে, সব কিছু মিলে জিনিসটা তো এত সহজ নয়, সেখানে সেই জন্যেই যখন বামপন্থীরা যখন গোটা বিষয়টাকে আবার
নতুনভাবে দেখতে চাইছে, তখন ওই পরিবর্তনের হোর্ডিংয়ে থাকা অনেকগুলো মুখগুলো কিন্তু আস্তে 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 সে বামপন্থার মিছিলের পেছনে দাঁড়াচ্ছে। এবং সেখান থেকে যদি আমি দেখি যে শঙ্কর সামন্তের মিছিলে যিনি লাথি মেরেছিলেন, আমি ধরে নিচ্ছি সেটাও তিনি তখন তার কোনো একটা ভাবনার জায়গা থেকে তিনি লাথি মেরেছিলেন। আবার তিনি বামপন্থীদের ডাকা অভয়ার প্রতিবাদ মিছিলে এসেও পা মিলিয়েছেন। তিনি আমাদের শ্রমজীবী ক্যান্টিনের পাশে এসেও দাঁড়িয়েছিলেন। হয়তো দিশা খুঁজে পাওয়ার একটা সমস্যা আছে, কিন্তু যে যতটুকু সহযাত্রা দেবে সেটা কিন্তু ধন্যবাদ জানাবো। সেটা বললামই, সবাই যে 500 কিলোমিটার ওদের সঙ্গে থাকবে তা তো নয়। কেউ প্রথমে থাকবে, কেউ পরে থাকবে, কেউ প্রথমে ছিল না পরে আসবে, এই তো ঘটনা ঘটবেই। হ্যাঁ, এই সিঙ্গুরের হাইওয়ের পাশের মমতার অনশন মঞ্চে যারা গিয়ে সেদিন তার সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই আজকে বিমানদার সাথে ইলেকশন কমিশনের ডেপুটেশন দিতে গেছেন। এবার আমরা তো গতকালই সেলিমদা একটা কথা বলছিলেন যে আমরা অতীতের কারাগারে বন্দী হয়ে থাকতে চাই না। আমরা ওই অতীতের কারাগারে বন্দী থাকবো না। আজকের দিনে সেদিন তারা ভূমিকা কী পালন করেছিলেন সেটাতে তাদের মূল্যায়ন করছে। আজকে তারা কী ভূমিকা পালন করছেন সেটাতে মূল্যায়ন করব। আজকে কৌশিক সেন যদি কথা বলে থাকেন, আজকে তার সমালোচনা করছি। আগামীকাল যদি তিনি আমার পাশে এসে দাঁড়ান, আগামীকাল তাকে সহযাত্রী হিসেবে সঙ্গে নেব। মানে একদম সাবজেক্টিভ সমালোচনা। হ্যাঁ, মানে অবজেক্টিভ সমালোচনা হতেই পারে, বস্তুনিষ্ঠ সমালোচনা। হ্যাঁ, ঠিক আছে, আজকে তিনি আমাদের সঙ্গে নেই, আগামীকাল আসবেন হয়তো বা। আজকে তিনি অনেকে আমার কথাতেও বিভ্রান্ত হতে পারেন যে আচ্ছা, কবির সৌরভের হঠাৎ করে সিপিআইএম সরকারে চলে গেল, কী স্বার্থ? কোনো স্বার্থ নেই। সিপিআইএম সরকারে না থাকা আমি আদৌ সিপিআইএমের প্রতি একটুও সমানুভূতিশীল বা সহানুভূতিশীল না হয়েও সহানুভূতিশীল হলেই বাকি এই একটা লোকেদের সহানুভূতিশীল হওয়ারও অধিকার আছে। না, হওয়ার অধিকার আছে, কিন্তু এই চেয়ারে বসে আমি যখন উল্টো দিকের মানুষের সঙ্গে কথা বলবো, তখন আমাকে অন্তত নিরপেক্ষতা বলে অন্তত কিছু হয় না। আমি তো আমার অবস্থান স্পষ্ট, কিন্তু সেই জায়গায় আমি হেলে থেকে আমি আমার এই চ্যানেলে সোনালী গুহকে এনেছি, সোনালী গুহর ইন্টারভিউ করেছি, এবং তিনি এমন কথা বলেছেন যা ইতিপূর্বে কোথাও বলেননি। অজস্র মানুষ সেটাকে আক্ষরিক অর্থেই ভাইরাল বলা চলে। এবং ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বামপন্থীরা সরকার থেকে চলে গেছে, তাতে আমার ব্যক্তিগতভাবে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি এই ইকুয়েশনটা মেলাতে কিছুতেই পারি না যে কোটেশ্বর রাওয়ের শ্রেণীমিত্র কী করে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন। ওই যে করে রেজিস দেবরে ফ্রাসোয়া মিত্তরার মন্ত্রিসভার উপদেষ্টা হন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে তখন রাজনাথ সিংহকে নিয়মিত দেখা যাচ্ছে। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চের পাশে একটা ছোট্ট মঞ্চ, একটা লাল ঝান্ডা লাগানো মঞ্চও ছিল। হ্যাঁ, তো সেই লাল ঝান্ডার মঞ্চের লোকেরা লাল ঝান্ডা নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে থেকে 2009-এ একটি লাল ঝান্ডার দল তো এমপি পেয়েছেন, 2011-তে এমএলএ পেয়েছেন। আর লাল ঝান্ডা তার ফিকে হতে কেউ তো ট্রেড ইউনিয়ন নেত্রী হয়ে গেছেন মমতা, কেউ হয়েছেন মন্ত্রী হয়েছেন। সুতরাং এই দোলা তো লেগেই আছে। এটাই বোঝায় পৃথিবী পরিবর্তনশীল। হ্যাঁ, পৃথিবী পরিবর্তনশীল। একদিন কেউ লাল ঝান্ডা তুলেছিল বলে সারা জীবন থাকবে, এটা প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সব অগ্নি পরীক্ষা সবাই পাশ করে না, আমিও হয়তো পাশ করবো না। বহু বছরের গল্প জমে আছে। আমি এখনই কথা বলতে ভাবলাম যে 3টে পর্বে আমাদের এই 3টে এপিসোড করব। আজকে আমাদের এই এপিসোডটা এসআইআর নিয়ে, আগামীকাল আমি এপিসোডটি দেখাবো মানুষকে, আমার দর্শককে। আজকের এপিসোডটা আমি যে বিষয়ে গিয়ে শেষ করব, আগামীকালের এপিসোডে আপনারা দেখবেন। যদি না বিশেষ কোনো ঘটনা ঘটে যায়, আমার আর্কাইভে থাকবে। যদি কোনো বিশেষ ঘটনা ঘটে যায় সেই নিয়ে প্রতিবেদন থাকবে, তা না হলে আগামীকাল আপনাদের সুবিধার্থে, কারণ খুব দীর্ঘ হয়ে গেলে মানুষের আগ্রহ অনেক সময় চলে যায়, যাতে ভালো করে দেখতে পারেন। এসআইআর নিয়ে কথা বলবো এবং শুভপ্রসাদ নন্দী মজুমদারের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক ভিক্টরি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। ল্যান্ডমার্ক কী জন্য বলছি সেটাও আপনারা অবশ্যই জানবেন। এবং রাষ্ট্র এবং রাষ্ট্রাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তির লড়াইয়ের জয়, রোমহর্ষক জয়। আজকের আলোচনার বিষয়টা যেটা নিয়ে শেষ করব, আপনি আক্রান্ত হলেন, আপনি উঠে দাঁড়ালেন, আপনি ক্ষমা করলেন এবং আপনি ঐক্যবদ্ধ করলেন। ওই ইতিহাসটাকে একটু ফিরিয়ে আনার চেষ্টা করব। 13 বছর আগের ঘটনা। ঠিক কেন আক্রান্ত হলেন আমি জানি, মানুষ জানুক।
না, ঘটনাটা তখন শুধু শুধু পশ্চিমবাংলায় পট পরিবর্তন হয়েছে, ফলে নতুন যারা শক্তিশালী শক্তি অর্জন করেছেন বলে ভেবেছেন, ওরা তখন সত্যি সত্যি দিশেহারা। তো ফলে কি করবেন কি না, তো সর্বত্রই মানে নিজের একটা প্রভাবের জমি বিস্তার করতে চান। তো আমি যে আবাসনে থাকতাম, সেই আবাসনে সেখানকার কিছু যুবকেরা সেখানে বসে সারাদিন সব তাস টাস খেলতেন, আড্ডা টাড্ডা দিতেন। তা ঠিক আছে, ওই অবধি বললাম। তো ওরা হঠাৎ বায়না ধরলেন যে ওরা ওখানে সারা দুর্গা পুজো করবেন। তো সেই আবাসিক সমিতির আমি কোনো কর্মকর্তা ছিলাম না। সেই আবাসিক সমিতির আপত্তি ছিল ক্যাম্পাসের ভেতরে, আবাসনের ভেতরে একটা বাইরের বারোয়ারি দুর্গা পুজো করার। সেটা নিয়ে একটা সংঘাত চলছিল। ওই সংঘাতের আমি কিছুই জানতাম না, কারণ আমি অফিস করি, বিকেলবেলা গান করতে চলে যাই, কোনো মিটিং মিছিলে যাই, এগুলো যাই। এই আবাসনের ভেতরের ঘটনাগুলি আমি জানতাম না। সেটা নিয়ে একটা নানা ধরনের এই চলছিল, একটা টানাপোড়েন এবং অসন্তোষও চলছিল। সেই সময় একদিন মধ্যরাতে আমি কলকাতায় ছিলাম, আবাসন থেকে একজন মহিলা আমাকে ফোন করে বলেন যে মধ্যরাতে একটি, যারা আপত্তি তুলছিলেন এখন দুর্গাপূজার, এরকম একজনের বাড়িতে প্রচুর লোক এসে চড়াও হয়েছে। চড়াও হয়ে এরা চিৎকার চেঁচামেচি করছে, হুমকি দিচ্ছে, নানা ধরনের, যত ধরনের হুমকি দেওয়া যায়, খুন থেকে শুরু করে যত ধরনের। এবং সেই বাড়িতে একটি শিশু, একটি ছোট্ট মেয়ে শিশু, 2 বছর সভ্যতা বয়স, এবং স্বামী এবং স্ত্রী আছেন, এবং ঝাঁকুনি দিচ্ছে যে কোনো মুহূর্তে মানে গেটটা ভাঙতে পারে, এবং আবাসনের কোনো বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন না। তো সেই মহিলা বললেন কিছু একটা করুন। তখন সেটা জেনে আমি তখন একজন বন্ধুকে ফোন করে থানার থেকে পুলিশ পাঠানোর চেষ্টা করেছিলাম। পুলিশ বোধহয় গিয়েছিল বা যায়নি যাই না, কিন্তু তারপরে ওরা পুলিশ ভেবে ওখান থেকে চলে যায়। পরবর্তীতে কোনোভাবে ওরা জানতে পারে যে সেদিনের সেই পুলিশ আসা বা আরেক দিন একটা আলোচনায় নানা লোকের কাছে জানতে পারে যে এইটার মধ্যে আমার একটা ভূমিকা আছে। এটা দেখছেন এই লোকটা তো গান গায়, হারমোনিয়াম নিয়ে বেরোয়, ঢোকে, এ আবার এসব করলো কি। তো ওরা আমাকে একটু হুমকি টুমকি দিলেন, মারবেন টারবেন বললেন। তো সেই সময়টায় আমি সেটার প্রতিবাদ করি, এই হুমকি দেওয়ার প্রতিবাদ করি, কারণ তখন পশ্চিমবাংলার নানা দিকে বামপন্থী কর্মীরা আক্রান্ত হচ্ছেন, ইত্যাদি হচ্ছেন। আমি আমার আবাসন থেকে আমার কর্মস্থলে যাব, সেখানে রাস্তায় দাঁড়িয়ে আমাকে হুমকি দেবে কেন কেউ। সুতরাং আমি তার প্রতিবাদ করি, এবং সেটা খবরের কাগজে বেরিয়ে যায়, টেলিভিশন চ্যানেলে বেরোয়। সেটার জেরে তারা একদিন আমাকে, সে আবাসন থেকে যখন কর্মস্থলে যাচ্ছি, আমার গাড়ির থেকে নামিয়ে আমাকে মারধর করেন 0.5 ঘন্টা 40 মিনিট ধরে। তো সেটা আমাকে মারবেন সেটা আমি একটা ধারণা করেছিলাম সেদিন। সেজন্য আমি একজনকে ফোন করে বলেছিলাম যে অফিসে এতক্ষণের মধ্যে না পৌঁছলে একটা খোঁজ নিও, তবে কিছু একটা ঘটনা ঘটেছে। তো এতক্ষণের মধ্যে না পৌঁছানোয় খোঁজ নিয়ে জানতে পারে। তখন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সবাই চলে আসেন, এবং আমি এই আক্রান্ত হওয়ার যখন আমাকে হুমকি দিয়েছিল, তখন আমি বলেছিলাম যেখানে আক্রান্ত হবো আমি সেখানে বসে অনশন করব। তো আমি যেখানে আক্রান্ত হয়েছিলাম, বোরহাটের যে জায়গাটা, ওখানটাতে বসে অনশন শুরু করি, বসে পড়ি। তখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন যে তৎকালীন উপাচার্য, তিনি বলেছেন যে আমি যেন ওনার ঘরের সামনে বসে করি। উনি আমার প্রতি সহমর্মিতা ব্যক্ত করছেন, আমি যেন ওনার ঘরের সামনে বসে করি। তো তো ওনার অনুরোধেই আমি তখন ওখান থেকে ওনার ঘরের সামনে বসি। এবং আমার জানতাম যারা মারছিল এরা জাস্ট ক্রীড়নক ছিল, এরা কেউ মূল খেলোয়াড় ছিল না। সেজন্যে আমি তাদের গ্রেফতারের দাবি করিনি, মনে আছে। সেজন্য আমি বলেছিলাম যে, এবং আমি যখন মারছে তখন আশেপাশের দোকানের লোকেরা তাকে দেখছিল, পথচারীরা বেরিয়ে যাচ্ছিল। একজন বিশিষ্ট ভদ্রলোকের ধুতি পরে তিনি বাজার থেকে যাচ্ছিলেন, আমাকে ফেলেও মারছে, আমার মুখের উপর তার ধুতির কাপড়টাই হয়ে লেগেছে।
তো সেই সময়টা আবাসনের ভেতর থেকে 3 জন মহিলা বেরিয়ে আসেন আমাকে বাঁচাতে। 3 জন মহিলা, তারাই শুধু, একজন যথেষ্ট বয়স্কা, এসে আমার হাত ধরে টানে। একজন মহিলা বলেন এই হাতে আমি রাখি পরাই, এই হাত ধরে টানতে, এইদিকে 10 জন টানছে আমাকে, বাকি 3 জন মহিলা আমার ওপরে পড়ছে, তাদের পিঠেও কিলঘুষি পড়ছে। তখনই বিশ্ববিদ্যালয়ে সবাই চলে আসে। তো এই 3 জন মহিলা, তাদের প্রতি আমার জীবনে কোনোদিনও কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। তো তারপর আমি তখন বলি যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আমি যখন মার খাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে আশেপাশের দোকানে সবাইকে বলছিলাম যে আমি কিন্তু এই মারটা নিজের শরীরে নিয়ে আপনাদেরকে এই যে ধরনের নানা ধরনের অনাকাঙ্ক্ষিত জিনিসের মুখোমুখি হতে হয় প্রতিদিন, তার থেকে আপনাদেরকে মুক্ত করব। আমি শরীরে মারটা নিচ্ছি। এবং আমি ওদেরকে বলছিলাম, তারা অর্থ বোঝে কিনা, তোমরা হাতের লাঠি নিয়ে বা হাতের শক্তিতে মারছো, তো আমি মার খেতে ভয় পাই না, এটা দিয়ে তোমাদের সাথে লড়বো। আমি যে ভয় পাই না, এটা দিয়ে লড়বো, তোমরা দেখে নিও। তো আমি এটাই দাবি তুলেছিলাম যে ওই ছেলেগুলো আমার কাছে এসে একদম মনে আছে, এবং তাদেরকে তার বাড়ির লোক নিয়ে আসুক। আশেপাশের দোকানে যারা দেখছিলেন, যারা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন পথচারীরা, তারা সকলে এদেরকে নিয়ে আসুন। আপনি হয়তো স্বভাবসুলভ বিনয়ের জন্য বলছেন না, সে সময় আন্তর্জাতিক স্তর থেকেও কিন্তু প্রতিবাদ উঠে এসেছিল। বাংলাদেশ, ত্রিপুরা এবং এবং যেটা ঘটেছিল যে আমার কলেজের একজন, আমার বিশ্ববিদ্যালয়ের একজন সহকর্মী অধ্যাপিকা, তিনি সঙ্গে ছিলেন, অধ্যাপক ছিলেন সর্বক্ষণ, আরও অনেকজন ছিলেন। তো একটা ঘটনা আমি এখন ভুলব না কখনো। প্রথমত যখন আমি অনশন করছিলাম, পুলিশ এসেছিলো। আমি বলছিলাম পুলিশকে আমি চাই না, আমি তারা গ্রেফতার হোক চাই না। তারা যদি সামান্য অপরাধ করে থাকে, কারাগারে গেলে পরে সেটা অপরাধী তৈরির একটা পাঠশালা, এরা পুরোদস্তুর অপরাধী হয়ে বেরোবে, আমি চাই না, আপনারা চলে যাবেন। পুলিশের কাছে আমি আগে নিরাপত্তা চেয়েছিলাম, আপনারা দিতে পারেননি, মার খেয়ে গেছে, এখন আমি দেখছি। সেই দাবিতে আমি করেছিলাম, ওরা এসে ক্ষমা চাক, ওদের হাত থেকে আমি জল পান করে অনশন ভাঙবো, এই কথাগুলো বলছিলাম। এবারে তখন তার প্রতিবাদে আমাদের আসামেও বিরাট ইয়ে হয়, এবং আসামের বিজেপি, কংগ্রেস, তার এমপি, এমএলএ এরা ফ্যাক্স করে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফ্যাক্স করেন, বাংলাদেশের ঢাকা শহীদ মিনারে, সিলেটের শহীদ মিনারে সেখানে মানুষ প্রতিবাদের সময়, শিলচরে যেটা প্রথমে ঘটনা, যেদিন অনুসরণ করছিলাম রাত্রিবেলা, শিলচর থেকে আমার পরিচিত একজন অধ্যাপক, তিনি ফোন করে বলেন যে সেখানকার ওনার শাশুড়ি শহরের একজন প্রবীণা নাগরিক, একটা কলেজের অধ্যক্ষা ছিলেন, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, বয়স তখন প্রায় 90-এর কাছাকাছি। তিনি রাতের খাবার কিছুতেই খেতে চাইছেন না, বলছেন শুভ অভুক্ত আছে, আমি খাবো না। উনি বলেন তুমি একটু ওনাকে বলো, কারণ উনি খাবার না খেলে ওনার কতগুলো ওষুধ আছে, লাইফ সেভিং ড্রাগস, এটা না খেলে বিপজ্জনক হয়ে যাবে। তো আমার কেন এই না, তখন গলা ভেঙে গেছিলাম। আমি তাতেই ফোন নিয়ে বলি, মাসি আপনি খান, আপনি না খেলে আমি কষ্ট পাবো একটু। তারপর না আমি কী করে খাই বাবা, আমার বাবা মনে হচ্ছে তুমি না খেয়ে বসে আছো, তুই নাকি জলও খাচ্ছ না। তো যাই হোক, এইটা একটা ঘটনা। আরেকটা হচ্ছে যে আমার উপাচার্য প্রতিদিন দুপুরে খাবার খেতে যেতেন। সেদিন বললেন আমার একজন সহকর্মী এখানে বসে অনশন করছে, তার পাশ দিয়ে হেঁটে গিয়ে আমি দুপুরের খাবার খেতে যেতে পারবো না, আমি আজ খাবো না। এবার আমি শুনেছি, আমি জানি না, অনেকে বলেছেন সেদিন দুপুরবেলায় বিশ্ববিদ্যালয়ে অনেকেই টিফিনের কৌটোটা খুলে বন্ধ করে দিয়েছে, খেতে পারেননি। আর আমার এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা পরের দিন যখন মানে একটা কথাবার্তা চলছে, এরা ক্ষমা চাইতে আসতে পারে, মুখ্যমন্ত্রী চাপ সৃষ্টি করেছেন ইত্যাদি ইত্যাদি, আমাকে হাসপাতালে স্থানান্তরিত করা হলো, যদি আমি চিকিৎসায় নিইনি। তো তখন ওই অধ্যাপিকা আমাকে বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের কথা, মেজবা কামাল, তিনি বললেন যে মেজবা কামাল বলেছেন আপনি যখন অনশন ভাঙবে আপনার খবরটা যেন তাকে সঙ্গে সঙ্গে দেওয়া হয়, সেখানে আপনি কেউ যেন আমাকে সঙ্গে সঙ্গে খবরটা দেয়, যদি ওরা আসে এবং আপনার অনশন ভাঙে সঙ্গে সঙ্গে যেন খবর পাই। তারপরে যখন অনশন ভাঙছেন তখন ওই অধ্যাপিকা এসছেন,
আমি জলটা খেলাম, তখন বললেন আমি এবারে মেজবা ভাইকে ফোন করব। আসলে মেজবা ভাই আপনি যখন অনুষ্ঠানে বসেছিলেন তারপর থেকে উনি জলও পান করেননি, আর আমিও পান করিনি। এবার আমি খাবো। এই মণিমুক্তগুলোই বোধহয় জীবনের সঞ্চয়, তাই না? মানে এইটা একটা জিনিস কেন জানি না আমার হঠাৎ মনে হয়েছিল যে যে এই ভয় পাই না, এই কথাটা একটা অস্ত্র হতে পারে। হ্যাঁ, এই উষ্ণতা আমি ভেবেছিলাম আমি শিল্ডের মতো, তাই না? না, আমি ভেবেছিলাম যে কারো অস্ত্রের জোর আছে, কারো রাজনৈতিক ক্ষমতার জোর আছে, কারো অর্থের জোর আছে, এছাড়া কি আর পৃথিবীতে কোনো জোর নেই? আমরা হলো আচ্ছা আমি ভয় পাই না, এইটাও তো একটা জোর হতে পারে, ওই জোরটাকে ব্যবহার করা। আমার এই পর্বের একেবারে শেষ প্রশ্ন, সেই ছেলেগুলির সঙ্গে পরে আর দেখা হয়েছে? হ্যাঁ, একটা কথা বলি, ওই ছেলেরা যখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল, তো ওরা একটা শর্ত রেখেছিল যে যেন সংবাদ মাধ্যমের সামনে না দাঁড়াতে হয়, কারণ সংবাদ মাধ্যমের ছবি উঠলে তো ওরা চিরদিন যেন অপরাধী চিহ্নিত হয়ে যাবে, সেটা আমিও ওদের সঙ্গে মেনে নিই। আমি অনেকে রাগ করেছিল সংবাদ মাধ্যমের বন্ধুরা, কিন্তু সবার সামনে যখন একজনের মা আমারকে কেঁদে বলেন আমার ছেলে মাথায় হাত দিন, ও কার গায়ে হাত দিয়েছে জানে না, ক্ষমা করে দিন, আমার স্ত্রীকেও বলছিল, তো ওরা তখন ওটাই আমাকে শরবত টরবত খায় চলে যায়। কিন্তু আমার মনে হচ্ছিলো যে ওদের এই ক্ষমা চাওয়াটা ওদের কাছে যথেষ্ট মনে হয়নি, ওরা আবারও আসতে পারে। কি বলেছিল এসে? না, ওরা আমি কাকু আমরা দুঃখ প্রকাশ করে আমরা বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। অকপটে, ভীষণ অকপটে, চোখের তারায় সততা দেখা যাচ্ছিল। তা আমি তো হাসপাতালে ছিলাম বেশ অনেকদিন। তা হাসপাতালে যেদিন আমাকে রিলিজ শেষ পর্যন্ত বন্ড নিয়ে যেতে হলো, গিয়ে বাড়িতে এলাম কোয়ার্টারে, তো আমার স্ত্রী বসে আছেন, আমার বিশ্ববিদ্যালয়ের ডাক্তার গ্রীষ্মদা বসে আছেন, আমার বিভাগের একজন সহকর্মী তিনি বসে আছেন। এমন সময় আমার দোতলা ছিল কোয়ার্টার, নিচের তলা থেকে কলিং বেল বেজেছে। আমি আমার স্ত্রীকে বললাম ওই ছেলেগুলো আবার এসছে। তো ওরা ভয় পেয়ে গেল। হ্যাঁ বলো কি? না না, ওদের সেদিন ক্ষমা চাওয়া শেষ হয়নি, ওরা আবার এসছে, দয়া খুলে দাও। তো ছেলেটা আমাদের অফিসে সহকর্মী দেখছি, সত্যি ওরা? বলছি স্যার সত্যি ওরা, খুলবো তো? হ্যাঁ খোলো, ওরা ক্ষমা চাই দিয়ে এসছে আবার। তো আমি তখন প্রেসে বলেছিলাম যে ওরা যদি আমার কাছে ক্ষমা চায় তো আমার স্ত্রী ওদেরকে খাবার বানিয়ে খাওয়াবে। তো ওরা এসছে, এসে ওরা মাটিতে মাথা নিচু করে বসে আছে। তো আমি বললাম মাথা নিচু করবে না, বসে আছো, পশ্চিমবাংলায় প্রতিদিন মারামারি হয়, কিন্তু কোথায় আছে যে যাকে মেরেছি তার কাছে 34 ঘন্টার মধ্যে গিয়ে তার হাত ধরে ক্ষমা চেয়েছি? এমন ঘটনা কে ঘটিয়েছে? কেউ ঘটেনি, তোমরা ঘটিয়েছ। তোমরা অনেক বড় মানুষ, তোমরা একটা দৃষ্টান্ত রাখলে, তখন আমার চোখের দিকে তাকাও। তখন একজন বলতে যাচ্ছিল যে কে বা কারা। আমি না শোনো, কে বা কারা পাঠাতে পারে আমি জানি, আর তোমরা যেটা করতে পারো না নিজের সিদ্ধান্তে সেটাও আমি জানি, ওটা আমার জানার প্রয়োজন নেই। এগুলো যুগ যুগ ধরে জানা গল্প, আমার জানার প্রয়োজন নেই। আমি বলেছিলাম তোমরা যদি আমার বাড়ি আসো, স্ত্রী তোমাদেরকে খাবার করে খাওয়াবে। আমি আমার স্ত্রীকে বললাম তুমি কিছু বানিয়ে খাও। এবং এরপর থেকে ওরা, আমি যখন বেরোতাম ছুটে গিয়ে গেট খুলে দিত, কাকু বলে ডাকতো। আমি যখন শান্তিনিকেতন চলে গেলাম, পৌষ মেলার সময় যাচ্ছি, হঠাৎ দূর থেকে কাকু বলে ছুটে এসছে। এখন সচরাচর দেখা না, কিন্তু দেখলে পরে সবাই সৌজন্য বিনিময় করে। এটাই আমি চেয়েছিলাম। আমি কখনোই চাইনি যে কারাগারে যাক, পুলিশ নিয়ে যাক, জেল হোক। এ দিয়ে মানে এটা দিয়ে প্রতিকার হয় না, প্রতিশোধ হয়। আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি প্রতিকারে বিশ্বাস করি। এবং আমাকে এই 3 জন মহিলা যারা আমাকে বাঁচাতে এসেছিলেন, 3 জন মহিলা, এই 3 জন মহিলার মধ্যে কিন্তু তিনি ছিলেন না যার বাড়ি সেদিন মধ্যরাতে আক্রান্ত হয়েছিল, তিনি কিন্তু ছিলেন না। এবং সেই বাড়ির পুরুষটিও ছিলেন না। তাকে আমি পরের দিন বলেছিলাম দেখুন এই সহমর্মিতাটাকে আমি দোকানদারি মনে করি না, যে আপনি 5 টাকা দিয়েছেন বলে আমি 5 টাকার মাল দেবো। আপনার পকেটে 5 টাকাই আছে, সেটাই দিয়েছেন,
আমার কাছে শোকেস ভর্তি জিনিস আছে, আমি সবটা দিয়ে দেবো। ফলে আপনি আপনার পাশে আমি দাঁড়িয়েছি বলে আপনি আমার পাশে দাঁড়ালেন না, সেটার জন্য আমার দুঃখ থাকতে পারে, কিন্তু সেটার জন্য কোনো প্রতিশোধ নেব না। আপনি আবার আক্রান্ত হলে আমি আবার আপনার পাশে দাঁড়াবো, এটা জেনেই যে তারপরও আপনি আমার পাশে দাঁড়াবেন না। হ্যাঁ, কারণ এটা ঠিক ব্যবসার খেলা নয় যে 5 টাকা পেলাম 5 টাকা জিনিস দেবো। আমি বিশ্বাস করি সহমর্মিতায়, আমি বিশ্বাস করি প্রতিকারে, আমি প্রতিশোধেই বিশ্বাস করি না। শুভদা, অনেক ধন্যবাদ। আজকে আমরা এই পর্ব কথা বললাম এবং আমি ব্যক্তিগতভাবে ভীষণ সমৃদ্ধ হলাম। আমরা পরের পর্বে অবশ্যই এনআরসির মূর্তিমান আতঙ্ক, যেটা আমরা জানি বা শুনি সেটা আদৌ কতটা ভয়ঙ্কর, এনআরসি কি শুধুই মুসলিমদের পক্ষে ভয়ঙ্কর নাকি হিন্দুদের ক্ষেত্রেও বা বাঙালিদের ক্ষেত্রেও একইভাবে? আমি বাঙালি এই জন্য বললাম কারণ এদেশের যারা বাঙালি, যারা অনুপ্রবেশকারী যদি সত্যি না হয়ে থাকেন, তাহলে তাদেরকে আদৌ চিন্তার কারণ রয়েছে। এসআইআর এবং এনআরসির মূলগত ফারাকটা ঠিক কি? এসআইআর নিয়ে কি আপনি চিন্তিত হবেন? একদম এনআরসিকে এক্সপেরিয়েন্স করা একজন মানুষের কাছ থেকে তার মাটির গন্ধ শুনবো এবং তার যে লড়াইয়ের কথা বললাম আগামী পর্বে, সেই গল্প আপনাদের জন্য। আজকে এটুকুই।